সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত জাহান দীপা। বিভিন্ন পরিসংখ্যান কিন্তু বলছে যে বাংলাদেশে দিন দিন হৃদরোগীদের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে এবং কিছু পরিসংখ্যান কিন্তু এটাও বলছে যে বাংলাদেশের প্রেক্ষাপট অর্থাৎ বাংলাদেশে প্রতিদিন প্রায় 777 জন মানুষ হৃদরোগ সংক্রান্ত কারণে তারা মৃত্যুবরণ করছে। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে জন্মগত হৃদরোগ। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আমাদের আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিচ্ছে আমাদের সেই অতিথির সঙ্গে। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আসলাম হোসেন 1965 সালের ডিসেম্বর মাসে নারায়ণগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1989 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর এমএস এবং এফএসসিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে কার্ডিয়াক সার্জারি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। এনটিভির সবাইকে এবং দর্শক শ্রোতা সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিদিন প্রায় 777 জন মানুষ হৃদরোগ সংক্রান্ত কারণে তারা মৃত্যুবরণ করছে। এর পেছনে কোনো বিশেষ কারণ রয়েছে কিনা? কারণগুলোর ভিতরে জন্মগত হৃদরোগের সংখ্যাও বাড়ছে এবং অ্যাকুয়ার্ড হার্ট ডিজিজ, যেগুলো ইসকেমিক হার্ট ডিজিজ, বিশেষ করে করোনারি হৃদরোগ, এটার সংখ্যা দিনের পর দিন প্রচুর বেড়ে যাচ্ছে। এইটা আমাদের জন্য অ্যালার্মিং। এই দুইটা এডিটিভ হিসাবে রোগের আক্রান্ত হয়ে যাচ্ছে এবং মৃত্যুর দিকে ঝুঁকে যাচ্ছে। যখন গর্ভস্থ শিশু তার মায়ের গর্ভে থাকে তখন আসলে কি ধরনের কমপ্লিকেশনসের কারণে সেই বাচ্চাটির আসলে হৃদরোগ সংক্রান্ত সমস্যা হতে পারে? গর্ভাবস্থায় মায়ের ফার্স্ট ট্রাইমেস্টার, প্রথম 3 মাস, স্পেশালি 3 সপ্তাহ থেকে 8 সপ্তাহ গর্ভাবস্থায় মানবদের হার্ট তৈরি হয়। ওই সময়ে যদি কোনো ধরনের সংক্রমণ হয় বা কোনো ধরনের অসুবিধার সৃষ্টি হয়, তখনই জন্মগত হৃদরোগ, যেটা জন্মের আগেই সৃষ্টি হয় হার্ট তৈরির সময়। সেই সমস্ত কারণগুলোর ভিতরে স্পেশালি আমাদের দেশে মায়েদের দেখা যাচ্ছে তাদের ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে, প্রেশার আছে কিন্তু আনকন্ট্রোল প্রেশার, মায়েদের বেশি বয়স কনসিভ করা, এটা একটা কজ। আবার দেখা যাচ্ছে রুবেলা ভাইরাস, যেটা আরও বেশি কমন, রুবেলা ভাইরাল ইনফেকশন মায়েদের হয়েছে, ট্রিটমেন্ট হয়নি, এই ধরনের। আবার কোনো মা দেখা যাচ্ছে অতিরিক্ত ব্যথার ওষুধ খাচ্ছেন, ব্যথানাশক ওষুধ খাচ্ছেন, NSAID যে কোনো ধরনের ড্রাগ। আবার দেখা যাচ্ছে যে কিছু খিচুনি ড্রাগ খায়, যেমন আমরা খিচুনির কিছু ওষুধ কোনো মা খায়। সোডিয়াম ভ্যালোপ্রয়েড একটা ওষুধ আছে, এটা এরকম ওষুধের সাইড ইফেক্ট হতে পারে। আবার ভালভ রিপ্লেসমেন্ট, বাত জ্বরের জন্য সেই সমস্ত এফেক্টটা দেখা যাচ্ছে 5 থেকে 7 বছর বয়সে বাত জ্বর হয়েছে, তাদের দেখা যাচ্ছে কন্টিনিউয়াস এই মেল ট্রিটমেন্ট ঠিক মতো নেয়নি, 15 থেকে 20 বছরের মাথায় তাদের দেখা যাচ্ছে ভালভ ইনভলভমেন্ট হয়ে গেছে, স্পেশালি মাইট্রাল এবং অ্যাওর্টিক ভালভ। মাইট্রাল ভালভ ইনভলভমেন্ট বেশি হয় যাদের এরকম ভালভের দেখা যাচ্ছে সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস বা মাইট্রাল রিগাজিটেশন, ভালভ খুবই সংকুচিত হয়ে গেছে অথবা ভালভ লিক করে, সেই ক্ষেত্রে ভালভ রিপ্লেসমেন্ট ছাড়া অন্য কোনো উপায় থাকে না। সেই রিপ্লেসমেন্টের মেকানিক্যাল ভালভ রিপ্লেস করতে যখন হবে, তখন পোস্ট অপারেটিভলি তাদেরকে অপারেশনের পর থেকে আসা লাইফ লং ওয়ারফেরিন খেতে হয় রক্ত পাতলা রাখার জন্য। এই ওয়ারফেরিন একটা ড্রাগ, যেটা কমপ্লিকেশন হিসাবে পায়ের জন্মগত হৃদরোগ হইতে পারে। যে সমস্ত বাচ্চাদের এই জন্মগত হৃদরোগ হচ্ছে, তাদের হার্টের যে 2 বা 3টা চেম্বারে যে হোল থাকে, সেই হোলটা কিভাবে আসলে সেটাকে বন্ধ করা যায়, বা যদি কোনো কারণে যদি সেটা রিকভারি না হয়, পরবর্তীতে কী ধরনের কনসিকুয়েন্স বা কমপ্লিকেশনস তাদের হতে পারে? জন্মগত হৃদরোগের দেয়ালে ছিদ্র ছাড়াও ভালভ মানে গেট, আমরা বলি হার্টের 4টা গেট থাকে, কিন্তু ভালভের স্টেনোসিস থাকতে পারে, দেয়ালে ছিদ্র থাকতে পারে। আবার দেখা যাচ্ছে রক্তনালীর অসামঞ্জস্য সংযোগ, যেটা জন্মের আগে দরকার ছিল, জন্মের পর এটা দরকার ছিল না, বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, বন্ধ হয়নি। যেমন একটা আপনি প্যাটার্ন ডাক্টাস আর্টারিওসাস, মানে যেটা দিয়ে জন্মের আগে মায়ের পেটে গর্ভস্থ থাকাকালীন দরকার ছিল, জন্মের পর বন্ধ হয়নি, সেটাও একটা রোগ, যেটা আপনার জন্মগত হৃদরোগ, সেটা দিয়েও সমস্যা হতে পারে। এখন যদি এই সমস্ত রোগ হয়, দেয়ালে ছিদ্র বা প্যাটার্ন ডাক্টার থাকে বা ভালভ স্টেনোসিস থাকে, সেগুলো মানে বাচ্চা ঠিক মতন জন্মগ্রহণ করতে পারলে, যদি মায়ের আগে থাকতে আমরা জানতে পারি, তাহলে তারা যদি একটা ভালো একটা হসপিটালে থ্রু অ্যান্টিনেটাল চেক আপ কমপ্লিট করে একটা টার্সিয়ারি হসপিটালে তারা ডেলিভারি করতে পারে, তাদের চিকিৎসা আমাদের বাংলাদেশে সম্ভব এবং সুন্দরভাবে চিকিৎসা হয়। প্রেগন্যান্ট অবস্থাতেই কি বাচ্চার যে কোনো কমপ্লিকেশনস রয়েছে হার্টে, সেটাকে জানার কোনো সুবিধা রয়েছে কিনা বাংলাদেশে? আমরা এখন জানি যে ফিটাল আল্ট্রাসাউন্ড, ফিটাল ইকোকার্ডিওগ্রাফি, এই দুইটা করেই আমরা সেকেন্ড ট্রাইমেস্টারে 20 সপ্তাহে জানতে পারি। 20 সপ্তাহের ভিতরে বাচ্চা পেটে থাকলে আমরা বুঝতে পারি যে বাচ্চার কনজেনিটাল কোনো অ্যাবনর্মালিটি আছে কি না। এবং এটা যদি আমরা বুঝি, হার্টের বেশিরভাগ
কমপ্লিকেশন যেগুলো হয় জন্মগত হৃদরোগ সবগুলাই কিন্তু প্রেগনেন্সি কন্টিনিউ করা যায়। দুই একটা ছাড়া, যেমন হাইপোপ্লাস্টিক লেফট হার্ট সিনড্রোম নামে একটা রোগ আছে, যেখানে দেখা যাচ্ছে অ্যাওর্টিক স্টেনোসিস, সিভিয়ার অ্যাওর্টিক বাল্ব চিকন হয়ে গেছে, মাইট্রাল বাল্ব অনেক চিকন হয়ে গেছে, ট্রাইকাসিড বাল্ব, হ্যাঁ সবগুলো ভালভই গেটগুলো চিকন বন্ধ। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই রেয়ার কেসে টার্মিনেট করার জন্য বলি, যদি এটা ইসলামিক নিয়মে নাই তো টার্মিনেট করা কথা। বাকি হার্টের যে কোনো জন্মগত হৃদরোগ বাচ্চা মা কন্টিনিউয়াস অ্যান্টিনাল চেকআপে থাকবে, একটা টার্সিয়ারি হসপিটাল যেখানে কার্ডিয়াক কেয়ার দেওয়ার সুবিধা আছে সেখানে ভর্তি হবে, যেন পরপরই বাচ্চার কেয়ার নিয়ে সব ধরনের ম্যানেজমেন্ট করা যায়। যদি কোনো প্রেগনেন্ট মায়ের ক্ষেত্রে জানা যায় যে অ্যানোমালি টেস্ট করার পরে তিনি জানতে পারলেন তার বাচ্চার হার্টে কোনো সমস্যা রয়েছে, তো তখন থেকে কি আপনারা একজন কার্ডিওলজিস্ট হিসেবে বাচ্চাটি যেন সুস্থ হার্ট নিয়ে জন্মগ্রহণ করতে পারে, তখন থেকে কি কোনো মেডিকেশনসের দরকার হয় তাদের? বাচ্চা 3 থেকে 8 সপ্তাহের মধ্যে হার্ট তৈরি হয়ে গেছে, ওই সময় আমরা যখন 20 সপ্তাহের মধ্যে জানতে পারলাম যে বাচ্চার হার্টের সমস্যা আছে, ওই হার্ট তো মেডিসিন দিয়ে কোনো চিকিৎসা করার কিছু নাই। মাকে ঠিক রাখতে হবে, মায়ের চিকিৎসা চলবে, থ্রু অ্যান্টিনেটাল চেক আপ চলবে, এবং মাঝে মাঝে উনি কার্ডিওলজিস্টের শরণাপন্ন হতে পারেন যদি তার কোনো সিমটম হয় সেখানে। কিন্তু তার মেন ইম্পর্টেন্টে হবে যে তার যেটা কনজেনিটাল ডিফেক্ট আছে সেই ডিফেক্টটা কারেকশন করবে এমন একটা হসপিটালে তাকে ডেলিভারিটা করে দেবে। শিশুদের জন্মগত হৃদরোগ কত ধরনের হয়ে থাকে? 3 থেকে 8 সপ্তাহের মধ্যে যে হার্টের সমস্যাটা হতে পারে, এটা কি হতে পারে? বেসিক্যালি দেয়াল একটা ছিদ্র হতে পারে, একটা ভালভ স্টোরেজ হয়ে যেতে পারে জন্মগত, এ দেখা যাচ্ছে যে রক্তনালীর এক অসামঞ্জস্য সংযোগ, অথবা দেখা যাচ্ছে কি পুরা স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি, হ্যাঁ বিকৃতি, এগুলো সবই হতে পারে। এগুলো আবার যদি আমি ভাগ করে বলি যে কোনো হার্ট হৃদরোগে দেখা যাচ্ছে জন্মগত নীল হয়ে যায়, আবার কোনোটাতে নীল হয় না। তো নীল যে কতগুলি রোগে হয় সেই রোগগুলোর মধ্যে সবচেয়ে কমন বাংলা যেটা হয় টেট্রালজি অফ ফ্যালট নাম, মেডিকেল সায়েন্সে বলে টেট্রালজি অফ ফ্যালট, মানে 4টা ডিফেক্ট থাকে। সেই ক্ষেত্রে একটা বাচ্চা সায়ানোটিক হার্ট ডিজিজ বলে নীল হয়ে যায়। এবং আরও কিছু আছে, যেমন আমরা বলি ট্রাইকাসপিড অ্যাক্টিসি একটা ভালভ আছে, ট্রাইকাসিড ভালভ তৈরি হয় না, এই একটা রোগ আছে যে জন্মগত হৃদরোগ। তারপরে দেখা যাচ্ছে টোটাল অ্যানোমালাস পালমোনারি ভেনাস কানেকশন, ফুসফুসীয় যে শিরাগুলা যে জায়গায় ওপেন করার কথা অন্য জায়গায় ওপেন হলে সেখানেও বাচ্চা দেখা জন্মগত হৃদরোগ সায়ানোসিস নীল হয়ে যায় বাচ্চা। হ্যাঁ, তারপর দেখা যাচ্ছে টিজিএ ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেট আর্টারিজ, মানে আমরা যে নিলয় অলিন্দ, হ্যাঁ এক চেম্বার থেকে একটা উঠা কথা আর্টারি, যেমন অ্যাসেন্ডিং আওয়ারটা উঠবে যে চেম্বার থেকে, অ্যাসেন্ডিং আওয়ারটা মানে হার্টের সব মহাধমনী, আর ফুসফুসা মহাধমনী পালমোনারি আর্টারি, পালমোনারি ট্রাঙ্ক, এটা যদি উল্টা জায়গা থেকে উঠে যে যার থেকে উঠা কথা তা উল্টা জায়গা থেকে উঠছে, সেটা বলে ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেট আর্টারিজ। এগুলা যদি হয় আপনার, তাহলে তোমার এই সমস্ত রোগগুলো আপনার নীল থাকবে বাচ্চা। টেট্রালজি অফ ফ্যালটের ক্ষেত্রে কিছুটা নীল পরে হয় 2-3 মাস পরে, কিন্তু ওইগুলোতে আপনার বাচ্চার জন্ম পরে নীল থাকবে। প্লাস টেট্রালজি ফ্যালটের যে বাচ্চার কী কষ্টটা হবে, যে বাচ্চার মায়ের বুকের দুধ টানতে গেলে কষ্ট হবে, যে দুধ টেনে খেতে পারবে না, তার শ্বাসকষ্ট হবে, তার বাচ্চার ওজন বাড়বে না, কিছু ইনফেকশন হবে। তারপরে বাচ্চা দেখা যাচ্ছে যে হঠাৎ করে কোনো সময় দেখা যাচ্ছে অজ্ঞান হয়ে যেতে পারে। আমরা বলতে পারি ওভারঅল তার রোগ প্রতিরোধ ক্ষমতাও তো কম থাকতে পারে। এটা আমি বলছি শুধু সায়ানোটিক, আবার কিছু এসায়ানোটিক আছে যেটা আমাদের এখানে বেশি কমন, নীল হয় না। সেখানে দেখা যাচ্ছে কি সেগুলো হচ্ছে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, তারপর আপনার দেখা যাচ্ছে প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস, অ্যাওর্টিক, তারপর কোয়ার্টেশন অফ দ্য অ্যাওর্টা, এগুলো সবগুলো হচ্ছে আপনার এসায়ানোটিক, মানে ওখানে নীল হয় না। কিন্তু বাচ্চার সমস্যাটা কি হয়, ওদের দেখা যাচ্ছে শ্বাসনালীর সংক্রমণ ঘন ঘন, বছরে 3-4 বার মানে হয় শ্বাসনালী সংক্রমণ, যেটা মেডিকেল টার্ম বলে রিপিটেড রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। আপনার যে জন্মগত হৃদরোগ সমস্যা নিয়ে যে সমস্ত বাচ্চারা জন্মগ্রহণ করছে তাদের বিভিন্ন ধরনের কমপ্লিকেশন দেখা যায়, তার মধ্যে আপনি বলছিলেন যে তাদের ফুসফুসের সংক্রমণ হয়, এর বাইরে কি কি কমপ্লিকেশন তাদের হতে পারে? অন্য বাচ্চাদের মতো তারা মানে খাওয়া দাওয়া করতে পারে না, বেশি মানে একটু বেশি খেতে গেলেই তাদের দেখা যাচ্ছে না বাচ্চা শ্বাসকষ্ট হচ্ছে, তারপর বাচ্চা সামান্য কান্নাকাটি করে, সেখানে দেখা যাচ্ছে নর্মালি বাচ্চা মানে কোনো সমস্যা ছিল না, যে কান্নাকাটি করছে তখন আরও বেশি শ্বাসকষ্ট শুরু হয়ে যায় বাচ্চাদের। এবং তাদের একই কথা, তাদের যেহেতু রক্তটা পুরা সিস্টেমে চলে যায় না, লেফট টু রাইট শান্ট হয়, বাচ্চাদের ওজন বাড়ে না, তারা অন্য বাচ্চাদের থেকে অন্য ওজন কম থাকে। এবং এই সমস্ত বাচ্চারা আন্ডার ওয়েট নিয়ে হয়, যখন তারা এইটা বাচ্চার মারা তখন ধরতে পারে না এই সমস্ত, যখন তারা স্কুলে যে যায়, স্কুলে যে গেলে তখন আরও বেশি ধরা পড়ে। কেমনি অন্য বাচ্চাদের সাথে দৌড়ে পারে না, যে আমার বাচ্চা দৌড়াতে পারে না, মায়েরা বলে কি আমার বাচ্চা দৌড়াতে গেলে সামান্য তুলে হাঁপায় যায়, অথচ তার মতো বয়সের বাচ্চারা খুব ভালো দৌড়াতে পারে। এই তখন বেশিরভাগ সময় আমাদের কাছে এরকম আসে বলে।
এগুলো হচ্ছে আপনার সিস্টেমে। স্যার এর বাইরে আর কি কি লক্ষণ থাকলে বাবা মারা বুঝতে পারবেন যে তার বাচ্চার কোনো হৃদরোগ সংক্রান্ত সমস্যা রয়েছে? এর বাইরে বাচ্চা যখন বলবে তার বুক ধরফর করে, তো কিছু করতে গেলে তার অনেক সময় বলতে পারে যে আমার শ্বাসকষ্ট ছাড়াও বুক, অনেক সময় বুক ধরফর করে। আবার বাচ্চা মা খেয়াল করবে তার ওজন বাড়তেছে না, অন্য বাচ্চাদের মতো সে যাদের ওজন বাড়তে তার ওজন বাড়তেছে না, এবং সে খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারবে না। এগুলোই তার লক্ষণ। স্বল্প আয়ের মানুষের বাচ্চাদের ক্ষেত্রে যদি কোনো হৃদরোগ সংক্রান্ত সমস্যা হয় তাদের জন্য কোনো সুব্যবস্থা রয়েছে কিনা? বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জন্মগত হৃদরোগের যত ধরনের জন্মগত হৃদরোগ আছে আমরা সে চিকিৎসা বিনা পয়সা করে দিচ্ছি। আচ্ছা, এইটা মেসেজ বাংলাদেশের মানুষের জন্য। গরিব মানুষ, যত গরিব মানুষের সার্টিফিকেট নিয়ে যারা গরিব আছে এলাকায়, তারা চলতে পারে না, সেই সার্টিফিকেট নিয়ে আসলে পরে জন্মগত হৃদরোগের চিকিৎসা সম্পূর্ণ ফ্রি। তাদের পরীক্ষা নিরীক্ষা এবং অপারেশনের খরচ এবং তাদের যে হাসপাতালের যে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি। এই বিষয়ে আমরা আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। আমার যে ছোট্ট সোনামণি সে খায় না, তার কি হবে, তার যে শারীরিক সুস্থতা ঠিক আছে কিনা, এই যে মায়েদের যে উদ্বেগ, এই বিষয় নিয়ে একটি সমাধান নিয়ে। আমার বাচ্চা খায় না, এটি খুবই কমন একটা শব্দ যে আমার বাচ্চা খায় না। এই সেন্টেন্স আমরা সবসময় শুনি, কিন্তু আমার বাচ্চা কি আসলে সত্যিই খায় না? এই বিষয়টা কি আমরা আসলে ভেবে দেখেছি? যদি সত্যিই না খেত তাহলে একটা মানুষ বাঁচে কিভাবে? তার মানে আমার বাচ্চা যে খায় না, বিষয়টা একেবারেই সঠিক নয়। হয়তো আপনি যেমনটা চাচ্ছেন তেমনটা খায় না। তাহলে আমাকে চিন্তা করতে হবে যে আপনি যদি মনে করেন যে আমার বাচ্চার কতটুকু খাওয়া উচিত, তাহলে একজন এক্সপার্ট ডায়েটিশিয়ানের পরামর্শ নিতে পারেন। তাছাড়া এবার আমি আসেন যে কি করতে পারি। যদি আপনার মনে হয় যে আমার বাচ্চা খায় না, তাহলে এই অ্যাসেসমেন্টগুলো করতে পারেন। যে আপনি সারাদিনে একটা ভাগ করেন যে আমার বাচ্চা কি সারাদিনে একটা ফল খায়, আমার বাচ্চা কি সবজি খায়, অথবা সবজির কোনো তালিকা আপনি তৈরি করেন যে এই সবজিগুলোর পছন্দ, এই সবজিগুলো একেবারেই খাচ্ছে না। সো আমি আপনাকে রিকোয়েস্ট করতে পারি যে আপনি যেই পদ্ধতিতে খাওয়াচ্ছিলেন হয়তো সেই পদ্ধতিটা কোনো না কোনোভাবে ভুল অথবা তার পছন্দ না। আপনাকে চিন্তা করতে হবে যে একজন বাচ্চার যেরকম ধরেন নিজস্বতা আছে, আমাদের বড়দেরও যেমন আছে, বাচ্চাদেরও আছে, সবারই কিন্তু একটা নিজস্বতা থাকে যে আমার এটা পছন্দ না, আমার এটা ভালো লাগে, আমার যে এইটা বেশি ভালো লাগে। এই যে একটা আমাদের স্টেপ, এই বিষয়টাই আমরা বড়রা অনেক সময় কাউন্ট করি না। আমরা মনে করি আমি যেটা দিয়েছি সেটা তো খায় না, দ্যাট মিনস সে খায় না। মনে রাখবেন, বাচ্চারা শুধু মোটা হলে, নাদুস নুদুস হলে এটাই কিন্তু সুস্থ না। আপনার বাচ্চা যদি সারাদিন সুন্দরভাবে চার্মিং থাকে, আপনার বাচ্চা যদি সুন্দরভাবে আপনাকে কমিউনিকেট করে, এটা কিন্তু বাচ্চার সুস্থতার একটা বড় লক্ষণ। সো সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার বাচ্চা ঠিক কোন খাবারটা খায় না। আপনি চিন্তা করতে হবে যে আমার খাবারের রেসিপিগুলোকে আমি চেঞ্জ করেছি না, আমি ওই যে লাউয়ের ঝোল, টাকি মাছের ভর্তা এগুলো খাওয়ানোর চিন্তা করেছি। এগুলো কিন্তু বাচ্চারা খাবে না। বাচ্চাদেরকে একটু কালারফুল খাবার দিতে হবে। আপনি যে প্লেটে খাবারটা দিচ্ছেন সেই খাবারটা অবশ্যই একটু মানে আপনাকে আকর্ষণীয় করতে হবে। যেমন ধরেন বাচ্চারা কিন্তু ব্ল্যাক কালার থেকে হয়তো একটা রেড কালার জামা পছন্দ করে। সো আপনি যদি একটা ফ্রুটস খাওয়াতে চান তাহলে রেড অ্যাপেল চুজ করেন। রেড অ্যাপেলটাকে আপনি একটা শাসলিকের ভিতরে একটা যদি গ্যারোস দিয়ে দিলেন, একটা পাইনাপেল দিয়ে দিলেন, আপনি একটা চিকেনের টুকরা দিয়ে দিলেন, তারপরে এটাকে এমনভাবে ওর সামনে নিয়ে আসেন যেন ওই জিনিসটা ও একটা সারপ্রাইজ বা একটা পছন্দের মতো করে খায়। এবার আসেন যে আমরা বাচ্চাদেরকে অনেক সময় ডিম খাওয়াতে পারি না। ডিম খাওয়াতে গেলে আমরা মনে করি যে ডিম তো খাচ্ছে না। ডিমটাকে আমরা অনেকভাবে খাওয়াতে পারি। আপনি ডিমের পুডিং করেন, দুধ আর ডিম দুটো একসাথে খাওয়া হয়ে গেল। আমরা ডিমের দিয়ে একটা কাটলেট তৈরি করতে পারেন। আপনি যেটা করতে পারেন যে একটা রুটি বানাতে পারেন, স্পেশাল করে একটা রুটি, যেটি আমি দেখেছি আমার বাচ্চারা অনেক মজা করে খায়। যেটাকে আপনি রুটিটাকে আমরা প্যানকেকটাকে সবসময় মনে করি, বাট এটা কিন্তু আপনি ডো তৈরি করেও কিন্তু রুটি তৈরি করতে পারেন। যে আমি একটা আটা নিলাম, একটু ডিম নিলাম, তার সাথে একটু যদি বানানাও নিতে চান, সুগার যদি না পছন্দ করে তো বানানাটা দিয়েন না। আপনি যদি ডিম ভাজি যেভাবে করি ঠিক তার মধ্যে 2 চামচ আটা দিয়ে দেন, তাহলে যে রুটিটা হবে সেটাও কিন্তু বাচ্চা পছন্দ করে খাবে। ওটাকে আপনি জাস্ট কেটে দেন, ও মনে করবে এটার ভিতরে একটু ক্যাপসিকাম দিয়ে একটু চিজ দিয়ে দেন, ও মনে করবে এটাকে একটু পিৎজার মতো হয়ে গেল। মানে একটু আকর্ষণীয় করে খাওয়া। আমার বাচ্চা খায় না এই কমপ্লেনটা আমরা অনেক সময় বাচ্চার সামনেই করে ফেলি, আমার বাচ্চা খায় না, তাহলে ও মনে করবে এটা স্বাভাবিক। তাহলে আমরা বাচ্চার সামনে কোনো কমপ্লেইন করব না, বাচ্চাকে চেষ্টা করব প্রসেস চেঞ্জ করে খাওয়াতে। তাহলে ইনশাল্লাহ আমাদের বাচ্চারা কিন্তু অনেক বেশি বোঝে। আমরাই মনে করি যে বাচ্চারা বোঝে না। এই বোঝার ব্যাপারটা তার সাথে বসে আন্ডারস্ট্যান্ড করে তাকে বুঝিয়ে বুঝিয়ে যদি খাওয়াতে পারেন, ইনশাল্লাহ ভবিষ্যতে এই সমস্যা নিয়ে আপনাকে আর কষ্ট পেতে হবে না।
স্যার আপনার কাছে এখন একটু জানতে চাইবো, যাদের জন্মগত হৃদরোগ সংক্রান্ত সমস্যা থাকে তারা যদি ওই ছোটবেলা থেকে প্রপার ট্রিটমেন্টটা তারা না পায় পরবর্তী সময়টাতে, অর্থাৎ যখন তাদের বয়স 25, 30 বা 40 বছর হবে, তখন কি তাদের কোনো কমপ্লিকেশনস হতে পারে? জন্মগত হৃদরোগ আছে তাকে জিয়ে রাখা যাবে না। বিশেষ কিছু জন্মগত হৃদরোগ যেমন আপনার সায়ানোটিক যেগুলো বলা নীল হয়ে যায়, সেগুলো চিকিৎসা না করলে তো বাচ্চা বেশি দিন বাঁচতেই পারবে না। আর যেগুলো এসায়ানোটিক হার্ট ডিজিজ, অনেকে মনে করে আমার বাচ্চা তেমন বারবার শ্বাসকষ্ট, এই শ্বাসনালী সংক্রমণ নয়, আমি প্যারাসিটামল খাই, অ্যান্টিহিস্টামিন খাওয়াই ভালো করে ফেলি। কিন্তু এটার রেজাল্ট কি হবে যদি আমরা জন্মগত হৃদরোগ এএসডি, বিএসডি বা পিডিএ এই সমস্ত রোগগুলো, হার্টের যে ছিদ্র এবং রক্তনালীর অসামঞ্জস্য সংযোগ, এগুলো যদি আমরা জিয়ে রাখি, আস্তে আস্তে নর্মালি বাচ্চা তো শুধু ফুসফুসে সংক্রমণ হইলো লেফট টু রাইট হার্টের জন্য, আস্তে আস্তে কি হবে বাচ্চার ফুসফুসে প্রেশার বেড়ে যাবে। ফুসফুসে রক্তনালীর প্রেশার যখন বেড়ে যাবে তখন রক্তনালীর যে ফ্লোটা আমাদের যেগুলো লেফট টু রাইট সাইড ছিল, উল্টা রাইট থেকে লেফটের দিকে চলে আসবে। যখন ফুসফুসের প্রেশার মহাধমনির প্রেশার থেকে বেশি বেড়ে যাবে, বাচ্চা তখন শ্বাসকষ্ট হবে এবং বাচ্চা তখন এই ট্রিটমেন্ট চলবে না। তখন সেই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে যেটা আমরা বলি এইসেনমেঞ্জার সিনড্রোম, যখন উল্টা দিকে রক্ত প্রবাহিত হয় তখন তার চিকিৎসা ইনঅপারেবল হয়। যদি করতে হয় হার্ট লাং ট্রান্সপ্লান্ট করতে হয়। এই যারা গরিব মানুষ একটা অপারেশনই করতে পারলো না, হার্ট লাং ট্রান্সপ্লান্ট যেটা আমরা এখনো শুরু করতে পারিনি বাংলাদেশে। স্যার অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং আজকে যে শ্রোতা দর্শক সবাইকে ধন্যবাদ এবং এনটিভি কলাকুশল সকলকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে দেখে নিচ্ছে আমাদের আগামী পর্বে কি থাকছে। আসলে ডায়াবেটিস হলেই একটা ঝুঁকি থাকে, তাহলে আমাদের দায়িত্বটা কি? আমরা চিকিৎসকরা বলতে চাচ্ছি যে এটা একটি ধর্মীয় উপাচার, আপনারা যারা করতে চান এটি সন্দেহ করতে পারেন, তবে কতগুলি নিয়ম মানলে পারে ডায়াবেটিক যে ঝুঁকিগুলি বলা হয় সেই ঝুঁকিগুলি সহনীয় মাত্রায় থাকতে পারে, কিন্তু ঝুঁকি কিন্তু থাকবেই। আসলে ডায়াবেটিস বলতে আমরা কি বুঝি, যে রক্তে যে চিনির মাত্রা যেটা স্বাভাবিক তার থেকে যদি সবসময় বেশি থাকে, অথবা সেকে স্বাভাবিক মাত্রা আনতে গেলে যদি ওষুধের প্রয়োজন হয়, তাকে আমরা ডায়াবেটিস বলি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করছি, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।